আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পূর্ববর্তী ক্লাসের বাকি অংশ নিয়ে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আমি প্রথমত আমার যে পেইজে শ্রোতা মণ্ডলী আছে তাদের সকলের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে। এই ক্লাসগুলো আপনাদের জন্য করা হচ্ছে ফ্রিতে। আমি আশা করব আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন এবং সেই সাথে ক্লাসটি প্রথমত কে কোন জায়গা থেকে দেখেছেন একটু জানাবেন এবং আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমি যেন ক্লাসটি শেষ অবধি পর্যন্ত শেষ করতে পারি। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, ক্লাসটি কে কোন জায়গায় থেকে দেখেছেন একটু কমেন্টস করবেন এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। আমি ক্লাসটি শেষ অবধি পর্যন্ত শেষ করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ৩টি টপিকস। একটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কিভাবে করে সেই পরিবর্তনটুকু দেখব। তারপরে দেখব আমরা অবজেক্টিভ, তারপরে দেখব আমরা এক্সক্লেমেটরি। অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকে আলোচনা করছি। আজকের ক্লাসটি আজকে আমরা কি করব, এই যে অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ বা আমরা শেষ করেছি, নেগেটিভও শেষ করেছি আমরা, এরপরে দেখেছি আমরা ইন্টারোগেটিভ। তো আজকের ক্লাসে আমরা দেখব বিশেষ করে ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি, আরেকটা হচ্ছে অবজেক্টিভ। এই তিনটা শেষ করে আমরা আগামী কাল বা পরশু থেকে ইনশাল্লাহ আমরা আমাদের রাইট ফ্রম পার্ট নিয়ে শুরু করব। তো ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবেন এবং ক্লাসটি শেষে আমরা ক্লাসটি রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে আমি আপলোড করব। কারণ যে এখানে একটা ফেসবুকে নতুন একটা নিয়ম করেছে, 30 দিন পর লাইভ ক্লাসগুলো অটোমেটিকলি কেটে যাবে। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমার ক্লাসের মধ্যে আজকে তেমন দেখতে পাচ্ছি না, কারণ এই সময়ে অনেকে ব্যস্ত থাকে। আমি রাতে যেহেতু আমার অন্য একটা পেজে আলোচনা করব, আমাদের ছোট বন্ধুদের জন্য ক্লাস করব, সেজন্য আমি বিশেষ করে এখন ক্লাসটি শুরু করেছি। আচ্ছা, যার যখন মন চায় আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে? এরপর আমরা পরবর্তী আমাদের নিয়মে চলা যাচ্ছে। আজকে আমরা দেখে নিব যে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ কিভাবে একটা বাক্য আমরা কি করতে পারি, অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভে রূপান্তর করতে পারি, সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাক্য আমরা ১ নাম্বার নিয়ম যে দেখতে পাচ্ছি। এই ১ নাম্বার নিয়মে একটা উদাহরণ বা একটা নিয়ম আছে, নিয়মটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমি এই কলমেরটি একটু একটু করে দিই, সাইজ একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তো এরপর আমরা প্রথমত দেখে নিব এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি আছে সেটা প্রথমত দেখে নিচ্ছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইউ আছে, তারপরে সাবজেক্টে প্রথমে ইউ সাবজেক্ট থাকবে, তারপরে একটি ভার্ব থাকবে, তারপর থাকবে কি অবজেক্ট। ঠিক আছে? এখন এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেমন সাবজেক্টে ইউ থাকবে, এরকম কখনো কোন একটা ইউ যুক্ত কোন বাক্যকে আপনি যদি কি করতে চান, যদি নেগেটিভ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন যে এখানে প্রথমত আপনি কি করবেন, শুধুমাত্র সাবজেক্টটি উঠিয়ে দিবেন, তারপর অবজেক্টটি বসিয়ে দেবেন। তার মানে এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা অ্যাফার্মেটিভ বাক্য দেখতে পাচ্ছি আমরা, এই অ্যাফার্মেটিভ বাক্যটা আমরা এখন কি করব, ইম্পারেটিভে রূপান্তর করব। যেমন এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা হচ্ছে কি ইউ, তার মানে ইউ রিড ইংলিশ প্রপারলি। আচ্ছা, তাহলে এখন এই অ্যাফার্মেটিভ বাক্যটাকে আপনি যদি ইম্পারেটিভ রূপান্তর করতে চান, শুধুমাত্র কি করবেন? আপনি এই যে ইউ আছে না, এই ইউ শব্দটাকে বাদ দিয়ে দিবেন। অর্থাৎ ইউ যখন বাদ দিবেন, বাকি অংশ রিড ইংলিশ প্রপারলি আপনি যদি এইটুকু বসিয়ে দেন, তাহলে আপনার পরবর্তী বাক্যটা কি হচ্ছে যে ইম্পারেটিভ বাক্যটি হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনাকে কি করতে হবে? সাবজেক্টটি বাদ দিতে হবে। তখন আপনার বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে ইম্পারেটিভে রূপান্তর হবে। দ্বিতীয় নম্বরে আমি এখানে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটা হচ্ছে
ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এই ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে কি করব? ইম্পারেটিভ করব, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্য থেকে কিভাবে ইম্পারেটিভ করব সেটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেমন এখানে লেখা আছে ইউ গো টু স্কুল আছে। ঠিক আছে? ইউ গো টু স্কুল। আপনি এখান থেকে যেটা সাবজেক্ট ইউ আছে, তাহলে ওই সাবজেক্টটি আপনি কি করবেন? উঠিয়ে দিবেন। তারপর বাকি অংশ যা আছে আপনি বসিয়ে দিলে আপনার বাক্যটা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এ রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার জন্য যে পরবর্তী ২ নাম্বার নিয়ম আছে, আমরা ২ নাম্বার নিয়মটি দেখে নিচ্ছি। ২ নাম্বার নিয়মে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব সেই বিষয়টি। প্রথমত আমরা এই পাশে বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই পাশে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ থেকে ইম্পারেটিভ এ কিভাবে রূপান্তর করব সেই বিষয়টি বোঝাতে চাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেমন এখানে লেখা আছে প্রথমত সাবজেক্ট ইউ থাকবে, তারপর একটি শুড থাকবে, তারপরে কি থাকবে? একটি ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকতে পারে। তার মানে একটা বাক্য যেভাবে গঠন করা হয় সেভাবে আছে। প্রথমত সাবজেক্টটা ইউ থাকবে, তারপর শুড থাকবে প্রত্যেকটি বাক্যের মধ্যে। আপনি যদি ওই বাক্যটাকে আপনি কি করতে চান? অবজেক্টিভ করতে চান বা ইম্পারেটিভ করতে চান। আমরা এখন ইম্পারেটিভ করছি, পরবর্তী আমরা অবজেক্টিভও আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমরা যদি এখন এই অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা যদি ইম্পারেটিভ রূপান্তর করতে চাই, তাহলে কি করব? এই যে এখানে যেটা ইউ আছে, ইউ থেকে শুড পর্যন্ত আমরা কি করব? বাদ দিয়ে দিব। অর্থাৎ নাই মনে করব। তার মানে আমি যদি এই ইউ শুডটা বাদ দিয়ে পরবর্তী বাক্য লিখি, আমার বাক্যটা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এ রূপান্তর হয়ে গেল। শুধুমাত্র ইউ শুডটা বাদ দেব। ইউ শুড বাদ দিলে কেমন হচ্ছে? ফিনিশ দ্য ওয়ার্ক। আর এখানে যে ফিনিশ দ্য ওয়ার্ক আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেননা ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে? এরপর আমরা পরবর্তী দিকে নেব। আরেকটা বাক্য দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ। এখানে বলেছে ইউ শুড নট বলেছে, নট রান ইন দ্য সান। ঠিক আছে? তারপর বলছে ইউ শুডন্ট, তোমার উচিত নয় রান ইন দ্য সান, সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করা। যেহেতু আমাদের বলেছে যেহেতু বাক্যটা নেগেটিভ দিয়ে শুরু করেছে, যেহেতু নট দিয়ে আছে, আপনি নট দিয়ে চাইলেও করতে পারবেন, তবে তার পূর্বে আপনাকে একটি ডু বসাতে হবে। তো যেহেতু শুড আছে, আমরা এই নট এর পরিবর্তে আমরা কি বসাবো? কি নেভার বসাবো। ঠিক আছে? নট যে কথা, নেভার সে কথা। তবে একটু পার্থক্য আছে বা সেন্টেন্স গুলো আমাদের মূলত এভাবে করে কি করতে হয়? চেঞ্জ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নেভার রান ইন দ্য সান, তার মানে যে আমরা এইখান থেকে ইউ শুড শব্দ অংশটুকু বাদ দিলাম। তারপর নট যেটা আছে এটার পরিবর্তে আমরা নেভার দিলাম। অর্থাৎ কখনো কোন একটা বাক্যটাকে বা কোন একটা নেগেটিভ বাক্যকে আপনাকে যদি ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ করতে হয়, সেক্ষেত্রে নেগেটিভ বাক্যটাকে যদি আপনি ইম্পারেটিভ করতে চান, আপনাকে নেভার দিয়ে বাক্য শুরু করতে হবে। আচ্ছা, এরপরে পরবর্তী আমরা আরেকটি বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটা হচ্ছে এখানে যে ইউ শুড বলেছে। তারপরে বলছে অলওয়েজ ড্রিঙ্ক ক্লিন ওয়াটার বলেছে। আচ্ছা, যদি এখানে দেখুন তো সাবজেক্টের পরে শুড আছে। ঠিক আছে? সাবজেক্টের পরে শুড আছে। এর পরবর্তী কি আছে? অলওয়েজ আছে। ঠিক আছে? তো আপনি কি করবেন? এই অলওয়েজ থেকে বাক্যটা যদি শুরু করে দেন, যেমন ইউ শুডটা আপনি বাদ করে দেন। তখন আপনার বাক্যটা ইম্পারেটিভ হয়ে যাবে। আজকে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, আরেকটা হচ্ছে অবজেক্টিভ, আরেকটা এক্সক্লেমেটরি। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। এরপরে আমরা পরবর্তী যে ৩ নাম্বার নিয়ম আছে, ৩ নাম্বার নিয়মটা আমরা দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ থেকে বা অ্যাফার্মেটিভ থেকে আমরা ইম্পারেটিভ এ রূপান্তর করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেমন এই পাশে আছে আপনার অ্যাফার্মেটিভ, এই পাশে আছে ইম্পারেটিভ। তার মানে আমরা অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করব সেই জিনিসটা বোঝাতে চাচ্ছি। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি আমরা যে প্রথমত সাবজেক্ট ইউ থাকবে, তারপরে ডু নট অথবা শুডন্ট থাকবে, এরপরে ভার্ব থাকতে পারে, এরপরে অবজেক্ট থাকবে। যদি স্ট্রাকচারটা এমন হয়, সে বাক্যটাকে আপনি যদি ইম্পারেটিভ করতে চান কিভাবে করবেন? আপনার বাক্যের শুরুতে প্রথমত ডো নট বসাতে হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসিয়ে দিলে আপনার বাক্যটি কি হয়ে যাচ্ছে? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ রূপান্তর হয়ে যাচ্ছে। আর বিশেষ করে মানে এই নিয়মগুলো আমাদের পরীক্ষায়
ইম্পারেটিভ সেন্টেন্স আসে মাঝে মধ্যে, কিন্তু অপটেটিভ একেবারে আসে না। আর দরকার হচ্ছে এক্সক্লেমেটরি। তার মানে আমাদের চেঞ্জ সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ মাঝে মধ্যে আসে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। আমি এটা আজকে ক্লাস আলোচনা করব। আগামীকাল থেকে আমরা প্রয়োজনে আপনারা যেটি বলেন বা যে টপিকস নিয়ে আলোচনা করতে বলেন, আমরা পরবর্তী সেই টপিকসের উপর আলোচনা করব। এই ক্লাসের শেষে বা আজকে রাতে বা আগামীকালকে আমি আপনাদের ডিগ্রি নিয়ে অনেকের সমস্যা আছে, এই ডিগ্রির উপর একটা আলোচনা করব পূর্ণাঙ্গ আকারে। সম্ভবত কালকে করব, কারণ আমাকে স্লাইড তৈরি করতে হবে। এই জন্য একেবারে ডিগ্রিটা কমপ্লিট করে তারপর আমরা পরবর্তী ভয়েস টেন্সে যাব, অথবা অন্য একটা টপিকস আপনারা যদি বলেন ওই টপিকস আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি যে বা এই স্ট্রাকচারের উপর আমি এখানে কয়েকটি বাক্য দিয়েছি, বাক্যগুলো দেখাচ্ছি। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি ইউ শুড বলেছে, ইউ শুড নট বলেছে, শুড অন, ঠিক আছে? এই যে এইটুকু। এরপরে কি আছে? ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি মানে বলছে ইউ শুড অন ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি সম্পন্ন করা, শেষ করা তোমার উচিত নয়। আপনি যখন এই বাক্যটাকে কি করবেন, ইম্পারেটিভে রূপান্তর করবেন, তখন বাক্যটা শুরু করতে হবে ডু নট দেয়া। যেহেতু নট আছে, আপনি ইউ শুড এর পরিবর্তে আপনি কি দিবেন, ডু নট দিবেন। বাকি অংশ যা যা আছে এখানে আপনি তা তা বসিয়ে দিলেন। বসিয়ে দিলে আপনার বাক্যটা কি হয়ে গেল, ইম্পারেটিভ হয়ে গেল। ঠিক তো পরবর্তী এটাও একটু এরকম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ শুড নট আছে, তো আমাদের কি করতে হবে, এখানে ডু নট, মানে ডু নট রান ইন দ্য সান। এখান থেকে ইউ শুড বাদ যাবে, নট হুবহু থাকবে, তবে তার আগে আমাকে ডু নট করতে হবে। এরপরে পরবর্তী আমি আরেকটা বাক্য দেখতে পাচ্ছি এখানে, ইউ শুডন্ট, একই কথা। এই যে শুড নট আছে, আমরা এইটুক বন্ধ একেবারে রেখে দিলাম, ঠিক আছে? বা এই অংশটা রেখে দিলাম, যেহেতু বাক্যটা নেগেটিভ দিয়ে হয়ে আছে, শুডন্ট করেছে। আপনি বাক্য ইম্পারেটিভ বাক্যটা শুরু করবেন ডু নট দিয়ে। তারপর এখানে বাকি অংশ যেগুলো আছে, ড্রিঙ্ক ক্লিন ওয়াটার যেটা আছে, আপনি সেটি পরবর্তী বসিয়ে দিলেন। আপনি যদি এভাবে করে বসিয়ে দেন, তাহলে আপনার একটা বাক্য অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আপনি সহজে করতে পারবেন। তাহলে আমরা বিষয়টি হয়তো বোঝাতে পেরেছি। এরপরে আমরা পরবর্তীতে এর পরবর্তী যে নিয়ম আছে সেটি দেখবো আমরা, 4 নাম্বার নিয়ম। সেটাও আমাদের অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভে রূপান্তর করব। ইম্পারেটিভে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার যে নিয়ম আছে, ওই 4 নাম্বার নিয়মের মধ্যে আমাদের বলা আছে যে এখানে স্ট্রাকচারটা আমি এখানে বলে দিয়েছি। যেমন প্রথমে আছে, এখানে লেখা আছে ইউ শুড নেভার, ঠিক আছে? যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যে বা ইউ শুড নেভার থাকে, এরপরে যদি ভার্ব থাকে, এরপরে যদি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি সেই বাক্যটা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে নিয়ে যেতে হয় বা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনি নেভার থেকে বাক্যটা শুরু করলে আপনার ইম্পারেটিভ হয়ে যাচ্ছে। যেমন আমি এখানে একটা বাক্য দিয়েছি, শুধুমাত্র একটি, ওই একটি দেখে আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন। যেমন এখানে লেখা আছে ইউ আছে, তারপরে দিব আমরা শুড আছে, এরপর নেভার আছে। এই ধরনের বাক্য আপনি যদি কখনো কি করতে চান, যে ইম্পারেটিভে রূপান্তর করতে চান, তখন আপনাকে এই নেভার থেকে বাক্যটি বসিয়ে দিলে আপনার ইম্পারেটিভ হয়ে গেল। যে এখানে ইউ শুড যেটা আছে, ইউ শুড গুলো আমরা আপাতত ইম্পারেটিভে রূপান্তর করার সময় এইসব জিনিস আমরা বসাবো না, ঠিক আছে? আমরা হয়তো বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তীতে 5 নাম্বার নিয়মটা দেখে নিচ্ছি, অর্থাৎ এটাও ইম্পারেটিভ বাক্য, ঠিক আছে? ইম্পারেটিভ বাক্য যে অ্যাসার্টিভ দেখে ইম্পারেটিভ করতে হবে। এখানে 5 নাম্বার নিয়মে দেখতে পাচ্ছি, যদি কখনো কোন একটা বাক্যের মধ্যে এই যে ওয়ার্ড গুলো থাকে, যেমন এখানে বলেছে ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে যদি ভার্ব থাকে, আপনি যদি ওই বাক্যটাকে কি করতে চান, ইম্পারেটিভ করতে চান, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টুর পরিবর্তে হয় প্লেস না হয় কাইন্ডলি আপনাকে বসাতে হবে। এই দুইটা থেকে কোন একটা বসালে আপনার বাক্য হবে। আচ্ছা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ একটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু বলেছে। এই যে ইউ আর রিকোয়েস্টেড টু, যেহেতু ইউ আর রিকোয়েস্টেড টু আছে, আমরা এই ইউ আর রিকোয়েস্টেড টুর পরিবর্তে প্লেস অথবা কাইন্ডলি
আমরা বসাবো কোন একটা, হয় এখান থেকে প্লিজ বসাবেন আর না হয় আপনি কাইন্ডলি বসাবেন বা কোন একটা বসালে হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে কি করবেন এখানে বাকি অংশ যা ছিল আপনি পরিবর্তন ছাড়া এখানে বসিয়ে দিবেন। তার মানে যা, যা আছে তা বসিয়ে দিলাম। শুধুমাত্র কি করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু পরিবর্তে আমাকে একটি প্লিজ বা কাইন্ডলি করতে হবে। এখান থেকে কোনেকটা যদি আমরা বসাই সেক্ষেত্রে আমার বাক্যটি কি হয়ে যাচ্ছে? ইম্পারেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে যাব। পরবর্তী আমি এখানে আরেকটি বাক্য যোগ করেছি অ্যাসার্টিভ বাক্য। বাক্যটা হচ্ছে এখানে লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু। আপনি এ আর রিকোয়েস্টেড টু যেটা আছে এটাকে কি করবেন? আপনি নাই করে দিবেন। ঠিক আছে? এটাকে নাই করে দিয়ে পরবর্তী কি করবেন? এই শব্দের পরিবর্তে আপনি প্লেস বসাবেন। ঠিক আছে? আপনি যখন প্লেস বসাবেন তখন আপনার অ্যাসার্টিভ বাক্যটি ইম্পারেটিভ রূপান্তর হবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এই নিয়মগুলো একেবারে সহজ আর এগুলো পরীক্ষায় এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় আবার অনেক সময় হয় না। তা আমি সবাইকে সবগুলো দেখার চেষ্টা করছি। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখন ৬ নাম্বার নিয়মটি দেখব। ঠিক আছে? ৬ নাম্বার নিয়মে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে যেমন এভাবে থাকবে বাক্যটা। উই ডু নট অথবা উই শুডন্ট। ঠিক আছে? বাক্যগুলো এভাবে থাকবে। হয়তো উই ডু নট থাকতে পারে, না হয় উই শুডন্ট থাকতে পারে। এরপরে ভার্ব থাকবে, এরপর অবজেক্ট থাকবে। যদি এমনটা হয় সেক্ষেত্রে আমরা কি করব? যে আমার বাক্যটা শুরু করতে হবে লেট আস দিয়ে। তারপর এখানে লিখে আছে নো অথবা নট। আমি এখানে নট দিয়েছি, তারপর সাবজেক্ট। ঠিক আছে? আপনি যদি এভাবে যদি নেগেটিভ থাকে আপনি নটটা মানে এখানে যদি কখনো নট থাকে আপনি এখানে নট দিবেন। এখানে যদি নট থাকে আপনি নট দিবেন। নট যদি না থাকে আপনি নট বসাবেন না। তার মানে আমি বাক্য দিয়ে যদি খেয়াল করেন আপনি হয়তো ক্লিয়ার করে বুঝতে পারবেন। যেমন এখানে লিখুন যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। এখানে বলেছে ইউ আর শুড। ঠিক আছে? বা উই শুড বলেছে। আচ্ছা উই শুড এরপর নট আছে। নট যদি থাকে আপনি এইখানে দিবেন। আর যদি নট না থাকে আমার মূল বাক্যের মধ্যে আমাকে নট বসাতে হচ্ছে না। তাহলে আমরা কি করব? এখানে যেটা উই আছে এই উই এর পরিবর্তে আস হয়েছে এবং এই বাক্যটা আমরা যদি ইম্পারেটিভ এ রূপান্তর করতে চাই তাহলে প্রথমত আমাদের লেট আস ব্যবহার করতে হবে। লেট আস অথবা লেটস কোন একটা বসাতে হবে। আমরা চাই লেট আস বসাতে পারবো, চাই লেট আস করতে পারবো। ঠিক আছে? লেটস করতে পারবো, চাই আমরা লেট আস করতে পারবো। তারপরে কি করতে পারি? তার মানে এখানে বাক্যটা উই দিয়ে শুরু হয়েছে, আমরা এখানে আস দিয়েছি। তারপরে এখানে যদি শুট আছে আমরা এর জন্য লেট আস দিয়েছি। ঠিক আছে? লেট আস। তারপর নট যেটা আছে নটটা বসিয়ে দিলাম। বাকিগুলো ক্রমান্বয়ে বসিয়ে দিলাম। সিম্পল। আমার বাক্যটি কি হয়ে গেল? আমার বাক্যটি ইম্পারেটিভ হয়ে গেল। এরপরে আমরা দেখে নিব তার মানে ইম্পারেটিভের যে সেন্টেন্স গুলো ছিল বা প্রায় ৬টি রুলস আলোচনা করেছি। আপনারা যদি এই ৬টা রুলস ভালো করে বুঝেন, আমার মনে হয় না যে অ্যাসার্টিভ থেকে একটা ইম্পারেটিভ বাক্যে রূপান্তর করতে আপনার কোথাও সময় কোনো ঝামেলাতে পড়তে হবে। সুতরাং আমি মনে করি যে আমার যে ক্লাসগুলো আমি আপলোড করছি, এই ক্লাসগুলো যদি একজন শিক্ষার্থী ভালো করে খেয়াল করে, তাহলে দেখবেন যে অনেক, অনেক পড়া বা অনেক কিছু আপনার শেখা হয়ে যাচ্ছে। তাই আমি বলবো আমার শিক্ষার্থী বন্ধুদেরকে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তী যে পেজ আছে, পরবর্তী আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ ইনটু অবজেক্টিভ। এখানে শুধুমাত্র একটা নিয়ম আছে বা ২ টা নিয়ম থাকতে পারে। আমরা এই ২ টা নিয়মগুলো ভালো করে খেয়াল করব। ঠিক আছে? ওকে। এরপরে আমি দেখতে পাচ্ছি আমার ক্লাস মাত্র ৫ জন আছে। সমস্যা নাই। আমার ক্লাস যদি ১ জনও থাকে, আমার ফ্রি ক্লাসগুলো কিন্তু আমি করায় দেব। এই ক্লাসটি এখন করার কারণ হচ্ছে রাতে আমি এই পেজে ক্লাস করব না। আজকে রাতে আলোচনা করব আমরা আমাদের ৫ম শ্রেণী বা যে ছোটদের যে পেজ আছে, ওই পেজে আজকে আমি ৫ম বা অন্যান্য ক্লাসের যে রাইট ফ্রম অফ ভার্বস আসে সেগুলো একটা প্র্যাকটিসের নোট আছে। প্র্যাকটিসের নোটটি কিভাবে চেঞ্জ করব সেই জিনিসটি বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ ইনটু অবজেক্টিভ। আমরা এখানে ২ টা নিয়ম দেখতে পাচ্ছি।
এই দুটো নিয়মগুলো আমরা প্রথম দেখে নেব। যেমন এখানে ১ নম্বর নিয়মে বলা আছে, ১ নম্বর নিয়মে লেখা আছে যে যদি কখনো কোনো সময় কি থাকে, আপনার এখানে কি থাকতে পারে, প্রথমত সাবজেক্ট থাকতে পারে, তারপরে ভার্ব থাকতে পারে, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে এক্সটেনশন। যদি এমন থাকে, আপনি সাবজেক্টের উপর ভিত্তি করে আপনি বাক্যের শুরুতে অপারেটিভ করার সময় প্রথমে মে বসাবেন, তারপর সাবজেক্ট বসাবেন, তারপর ভার্ব বসাবেন, তারপর প্রিন্সিপাল ভার্ব যদি থাকে, থাকলেই আপনি বসাবেন, যদি না থাকে আপনি সরাসরি ভার্ব বসাইতে পারবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে ওই নিয়ম থেকে আমরা কয়েকটা উদাহরণ যোগ করেছি। আপনি উদাহরণগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন, আমার মনে হয় যে আপনি নিয়মগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে একটা বাক্য দেখব। বাক্যের মধ্যে বলেছে এখানে অ্যাফার্মেটিভ, ইউ উইল প্রসপার ইন লাইফ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি কি করতে চাই, এই বাক্যটাকে কি করতে চাই, আমরা অবজেক্টিভ বা নেগেটিভ করতে চাই। এখানে নেগেটিভ আছে, এটা নেগেটিভ হবে না, এটা হবে যে অবজেক্টিভ। আমি কপি পেস্ট করেছি তো তার কারণে থেকে গেছে। তারপরে এখানে যেটা আছে, আপনার এখানে ইউ আছে, ইউটা এই পাশে নিয়ে যেতে হবে, আর উইল যেটা আছে সেটা ওদিকে বন্ধ করতে হবে। ঠিক আছে। অর্থাৎ আমরা কি করলাম যে এখানে ইউ যেটা আছে, ইউ তো ইউ আছে, কিন্তু এই যে এখানে যে উইল আছে, উইলের পরিবর্তে আমি কি করতে পারি, ঠিক আছে, আমরা মেয়ে বসতে পারি। তারপরে কি করব, আমরা বাকিটা যা যা আছে তা আমরা বসিয়ে দিলাম। তার মানে আমরা হয়তো বুঝেছি 2 মিনিট যে বাকি যে কয়েকটা আছে, এই 2 মিনিটে বাকি উদাহরণগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। 2 মিনিট পর আবার ফিরছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম যে এই নিয়ম থেকে যদি কখনো কোনো সময় বাক্য আসে, আশা করছি অন্য কেউ না পারলে আপনি পারবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী আরেকটি নিয়ম আছে, ২টি নিয়ম আমি যোগ করেছি। এই ২টি নিয়মটি আপনাদের দেখাবো। আচ্ছা, ২য় নম্বরে বলেছি যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে উইশ থাকে অথবা উইশ অথবা উইশ থাকে, ঠিক আছে? এই ২টি শব্দ থাকে। আপনি এই ২টি শব্দযুক্ত কখনো কোনো একটা বাক্যকে আপনি যদি অবজেক্টিভে চেঞ্জ করতে চান, ঠিক আছে? কোন সেন্টেন্সে অবজেক্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চান, প্রথমত আপনাকে মে বসাতে হবে, তারপর সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে এটা বসাতে হবে। সাবজেক্ট প্লাস কোঅর্ডিনেট ক্লজ প্লাস পিবি, ঠিক আছে? পিবি মানে প্রিন্সিপাল বসতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, একটা বাক্য দিচ্ছি, বাক্যটা দেখুন, এখানে বলেছে উই উইশ আছে, ঠিক আছে? এখানে যেহেতু উইশ আছে, আমরা কি করব পরবর্তীতে সেটাকে কিভাবে রূপান্তর করব সেই জিনিসটা আমরা দেখিয়ে নেব। আচ্ছা, তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি প্রথমে উইশ আছে, আমরা এই উইশ থাকার কারণে বিশেষ করে আমরা বাক্যের শুরুতে কি বসালাম, একটা মেয়ে বসালাম। তারপর এখানে যেহেতু উই আছে, উই মানে নিজে নিজে, কিন্তু অপরজনকে প্রশ্ন করার জন্য আমাকে কি করতে হয়, ইউ দিতে হয়। তারপর এখানে যে প্রসপার আছে সেটাও বসিয়ে দিব, লাইফ আছে, লাইফে বসিয়ে দিলাম। অর্থাৎ যা যা আছে তা বসিয়ে দিয়েছি কোনো পরিবর্তন ছাড়া। এরপরে এরপরে যে বাক্য আছে, বাক্যটা সেম কথা বলছে, ফাদার উইশেস হিজ সন প্রসপার ইন লাইফ। যথাসময়ে কি করেছেন, বাবাকে তার সন্তানেরা জন্মদিন উইশ করেছেন। এখন এখানে যেটা উইশ আছে, এই উইশের পরিবর্তে আপনাকে মে আনা হলো। তারপরে কি করবেন, এখানে যেটা মাদার আছে, ঠিক আছে, এই মাদারের পরিবর্তে মূলত এখানে এই মাদার আর একটা হচ্ছে ইজ পাওয়ার, দুইজন। আমরা যেহেতু মাদার আছে, এই মাদারটা কোথায় বসাবো, যেখানে লেখা আছে মাদার, মাতা আমরা হিজ বসাবো আগে, প্রথমত মে বসাবো, ঠিক আছে? আমি উপরে বলেছি সাব অর্ডিনেট ক্লজ, তাহলে মে বি হিজ সান বলছে প্রপার ইন লাইফ, এইটুকু বলেছে। তারপরে পরবর্তী আমি কি করলাম, যে এখানে আমাদের একটা শূন্যস্থান দিয়েছে না, এই শূন্যস্থান শব্দ কি উইশ হবে নাকি মে হবে বা আদার্স কিছু হবে, ঠিক আছে? এই জিনিসটা বোঝার জন্য মূলত বলা হলো। এরপর আমরা তার মানে অবজেক্টিভ বা এই অবজেক্টিভ থেকে মাত্র 2টা নিয়ম আছে, এটা একেবারে শর্টকাট এবং
ঠিক আছে? সহজে কোনো দরকার পড়ে না। আমরা এটা দেখায় দিচ্ছি। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কি? আমরা এসআইডি থেকে একটা বাক্য কিভাবে এক্সক্লামেটরি রূপান্তর করব, সেই নিয়মটি এখানে দেখায় দিচ্ছি। আচ্ছা, এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার পরীক্ষায় যদি ৫ টি বাক্য দেয়, ঠিক আছে? ৫ টি বাক্যের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই এক্সক্লামেটরি থেকে আপনার মিনিমাম ২ টি বাক্য আপনি খুঁজে পাবেন। তা আমি আলোচনা করছি যে আমরা কিভাবে এটা সহজ করে লিখতে পারবো, সহজ করে বুঝতে পারবো সেই বিষয়টি নিয়ে। চলুন তাহলে আমরা ১ম এ চলে যাই। প্রথমত আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, নিয়ম ১, ঠিক আছে? ১ নম্বর নিয়মে বলেছি, এক পাশে বলেছি আমি অ্যাসার্টিভ, অন্য পাশে বলেছি আমি এক্সক্লেমেটরি। যদি কখনো এখানে বলেছে অ্যাসার্টিভ বাক্যে যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর একটা হচ্ছে বা অন্য কোনো কিছু যদি যুক্ত থাকে বা সেন্টেন্সে যদি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল আকারে যদি যোগ থাকে বাক্যের মধ্যে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই বাক্যটাকে আপনাকে যদি এক্সক্লেমেটরি রূপান্তর করতে হয়, আপনি প্রথমত হোয়াট অথবা হাউ দিয়ে শুরু করবেন। এখানে একটি ছোট্ট টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আপনার বাক্যটা বা আপনার বাক্যের মধ্যে কি আছে আপনি ভালো করে দেখবেন। বাক্যটি কি বেরি আছে নাকি এ বেরি আছে? যদি শুধুমাত্র বেরি থাকে তখন আমাকে কি করতে হবে? যেমন এইখানে আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি, হাউ দিয়ে। ঠিক আছে? আবার আমার ২ নাম্বার যদি কখনো কোনো সময় বেরি থাকে, ঠিক আছে? বেরি থাকে, তখন সেটাকে কি করতে হয়? যে আমরা এন বসাই। যদি এন বসাই, যেমন এখানে লেখা আছে বেরিয়ে থাকলে আমাকে কি করতে হবে? হোয়াট দিয়ে বাক্য শুরু করতে হবে। আর যদি বেরি না থাকে আমরা হাউ দিয়ে বাক্য শুরু করতে পারি। যেমন এখানে যে কয়েকটা বাক্য আছে তার মধ্যে আমি একটা বাক্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখুন, এখানে বলেছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বলেছে নিপা ইজ গার্ল স্টুডেন্টস, ঠিক আছে? বা ভেরি সুইট গার্ল এটা বলেছে। আচ্ছা, এখন নিপা যে অনেক মিষ্টি বা ভালো, ঠিক আছে? এটা বোঝাতে চেয়েছেন মূলত। আচ্ছা, তা আমরা কি করব? এখানে দেখব এই বি যেটা আছে, ঠিক আছে? মানে B2 বা B1 যে শব্দগুলো চিনি বা দেখে আমরা টেন্সকে আইএনজি বের করতে পারি। যেমন এভরি আছে, এভরি গার্ল বা এভরি ইজ ভেরি সুইট গার্ল বলেছে। আচ্ছা, পরবর্তীটা তাহলে এটাকে আমরা কি করলাম? মেক ইন্টারপ্রিটেশন কিভাবে? সেটা হচ্ছে হাউ সুইট আ গার্ল ইন, বলছে গার্ল নিপা ইজ এটা বলেছে। টোটাল কথা হচ্ছে যদি কখনো কোনো একটা বাক্য এ ভেরি, এ ফিউ দিয়ে শুরু হয়, আপনাকে ইন্টারোগেটিভ বা কি আছে এক্সক্লেমেটরিতে রূপান্তর করার জন্য আমাকে মোবাইল ফোন না থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। আর যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। আচ্ছা, এরপর আমরা ২ নাম্বার দেখব। ২ নাম্বার। ২ নাম্বার দেখতে পাচ্ছি ইট ইজ ভেরি সুইট। ঠিক আছে? তিনি খুব সুস্বাদু এটা বলেছে। আচ্ছা, এখানে যদি ইট আছে, ইট আছে, তাই না? এভরি সকালবেলা মনে করেন যে এখানে এভরি বলছে বা ভেরি সুইট বলেছে। ঠিক আছে? আপনি এখানে যে বেরি আছে না, এই বেরি যেহেতু এ অথবা এন নাই, সেই ক্ষেত্রে আমরা কি দিলাম? হাউ দিলাম। যদি বেরির পূর্বে যদি কখনো এ অথবা এন থাকে, এ অথবা এন থাকে, তখন আপনাকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন এখানে বেরি ছিল, এ ছিল না। যার কারণে এখানে কি হচ্ছে? যে পরবর্তী বাক্যটা, যেমন পরবর্তী বাক্যের মধ্যে এ বেরি আছে। অর্থাৎ এখানে বেরি আছে, এখানে কি আছে? এ বেরি আছে। তা আপনি যদি বেরি থাকে, এ না থাকে, সেক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন হাউ দেয়া। ঠিক আছে? আর যদি হোয়াট দিয়ে থাকে তাহলে আপনি কি করবেন? ঠিক আছে? আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করবেন। আমি বিষয়টি বুঝাতে পারলাম। এরপর আমরা পরবর্তী আরেকটি নিয়ম আছে, নিয়মটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে আপনার এসআইটি বাক্যের মধ্যে কখনো, কখনো উইশ টু আরেকটা হচ্ছে ডিজায়ার টু ইত্যাদি যুক্ত বাক্য আপনারা পান। যে এই বাক্যকে আপনাকে এক্সক্লেমেটরি করতে বলে। সেক্ষেত্রে আপনি কি করবেন? যে আমি যেটা বলেছি যে এখানে লেখা আছে উইশ টু ডিজায়ার টু আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি। ঠিক আছে? এখানে বলেছে এক্সক্লেমেটরি ইজ গুড, অর্থাৎ উইশ টু ডিজায়ার টু যদি কখনো কোনো সময় কোনো বাক্যের মধ্যে আমরা খুঁজে পাই, তাহলে কি করতে হবে? পরবর্তী বা এক্সক্লেমেটরি করতে গেলে আমাকে ইফ প্লাস টু বসাতে হবে। অর্থাৎ ইফ প্লাস টু, প্লাস এর জায়গায় অন্য একটি নাউন থাকতে পারে। আচ্ছা,
এরপরে আমরা পরবর্তীতে একটা এখানে কতগুলো প্র্যাকটিস দেখতে পাচ্ছি। আমরা প্র্যাকটিস গুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন এখানে বলেছে প্রথম বাক্যের মধ্যে, প্রথম বাক্যে লিখা আছে উই উইশ টু ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে ইউটা কোন পারসন বা উই, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করবেন। তো আমরা কি করতে পারি, এখানে যেহেতু উইশ টু আছে, যেমন এই উইশ টু আছে, ঠিক আছে? এটার পরিবর্তে আমরা শুরুতে একটি ইফ বসাবো আর সাবজেক্টের পরে একটা কোড বসাবো। আমাদের কথাগুলো একেবারে সিম্পল। অর্থাৎ উইশ টুর পরিবর্তে আমরা শুরুতে একটি ইফ যোগ করলাম, তারপরে সাবজেক্টটাকে বসালাম, তারপরে আমি একটি কোড বসালাম। ঠিক আছে? হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে আরেকটি ৩ নাম্বার নিয়ম আছে। ৩ নাম্বার নিয়মগুলো দেখিয়ে দিয়েছি। ৩ নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ, এই পাশে হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, এই পাশে হচ্ছে নেগেটিভ বাক্য। আচ্ছা, অ্যাসার্টিভে কি থাকতে পারে? এখানে আমি ছোট করে বলেছি যে ইট ইজ এ ম্যাটার অফ জয়, আনন্দ বোঝালে, সরো দুঃখ হলে, সারপ্রাইজ কোনো একটা আশ্চর্যিত এমন কোনো কিছু হলে, আরেকটা হচ্ছে শেমডেড যদি কখনো লজ্জা পায় সেক্ষেত্রে। তারপরে কি আছে? এরপরে সাবজেক্ট বসাতে হতে পারে অথবা ভার্ব হতে পারে। ঠিক আছে? এরূপ বাক্য। এরূপ বাক্যকে আমরা কিভাবে এক্সক্লেমেটরি রূপান্তর করব সেই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে যদি প্রথমত আমরা এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকে, আমরা কি করতে পারি? হুররা। যেখানে বলছে এটার পরিবর্তে আমরা এটা বলতে পারি। ঠিক আছে? যেমন এখানে বাক্য দেখতে পাচ্ছি উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। আচ্ছা, এখন এখানে দেখুন তো, এখানে লাল করা আছে, ঠিক আছে? এই যে এখান থেকে এইটুকু বাদ যাবে। বাদ গিয়ে কি করবে? যেমন এই কিটা বাদ গিয়ে আমাকে বলতে হবে কি, ঠিক আছে? আমাকে এটার পরিবর্তে আমাকে হুররা দিতে হবে। হুররা দিলাম। তারপরে বাকি অংশ যা আছে আমরা তা বসিয়ে দিলে আমার বাক্যটি এক্সক্লেমেটরিতে রূপান্তর হয়ে যাচ্ছে। এরপর আমরা পরবর্তী নিয়ম দেখব, সর্বশেষ হয়তো ৪ নাম্বার নিয়মটি। ৪ নাম্বার নিয়মটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যদি কখনো কোনো সময় উইশ টা সাবজেক্টের পরে থাকে, সেক্ষেত্রে কি করবেন? ঠিক আছে? আমরা তো এর আগে সাবজেক্টের পরে বা অবজেক্ট ছিল, তারপরে সাবজেক্ট ছিল। ঠিক আছে? কিন্তু এখন এই বাক্যের মধ্যে ১ম এ বলেছে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে উইশ, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে কি? আচ্ছা, এরপর আমরা যখন এই বাক্যটা যখন কি করব? যে অ্যাসার্টিভ থেকে যখন অ্যাসার্টিভ করব, এখানে আইটা এখানে চলে আসছে। বা এইটা বা এটা যেকোনো একটা। আইটা আপনি বাদ দিয়ে দেন। নাই মনে করেন। আচ্ছা নাই। এখানে যেটা উইশ আছে, এই উইশ এর পরিবর্তে আমি কি করতে পারি? একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে হ্যাড, আরেকটা হচ্ছে উড ডিড। আপনি এই ৩ টা থেকে কোন একটা দিয়ে চাইলে এই বাক্যটি আমরা এক্সক্লেমেটরি তে রূপান্তর করতে পারবো। আচ্ছা, ঠিক এখানে ১ম বাক্য বলেছে আই উইশ আই হয়, আর এখানে বলছে হ্যাড আই উইং আই বিন এ কিং। ঠিক আছে? তাহলে ক্লাসটি এখানে শেষ করব। সবাই যদি বুঝতে পারেন আমাকে জানাবেন। আর যদি না বুঝেন আমার ক্লাসটি তাহলে আমাকে বলবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে খুব সুন্দর করে আরেকটু মডিফাই করে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।